বাগবিতণ্ডার জেরে মা মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করল জামাতা। রাজধানীর কলাবাগানের ঘটনায় অভিযুক্ত শিপনের আত্মসমর্পণ। কারো লাঠিয়াল বাহিনী নয়, পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। কোনোভাবেই সেবাগ্রহীতাদের হয়রানি করা যাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিস্টের চরিত্রের পুরোটাই ধারণ করার চেষ্টা করছে বিএনপি সরকার। অভিযোগ, জামায়াত আমিরের হুঁশিয়ারি, জনগণ কাউকে ছাড়ে না। দেশজুড়ে তীব্র সংকট, অথচ কিশোরগঞ্জে পাইপ ফেটে 1 মাস ধরে বেরিয়ে যাচ্ছে গ্যাস। 2 দফা চেষ্টায়ও মেরামত করতে পারেনি তিতাস। 9 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাবে কিছুটা আশার আলো। এবং ইরানে নজিরবিহীন হামলার হুঁশিয়ারি দিয়ে আবারও পিছু হটলেন ট্রাম্প। তেহরানের অনুরোধে আলোচনা চালিয়ে যাওয়ার দাবি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। রাজধানীর কলাবাগান এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে স্ত্রী ও শাশুড়িকে। সকাল 9:30টার দিকে কিচেন গলি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি ও তার মা ফিরোজা বেগম। রাত্রির স্বামী শিপন হত্যাকাণ্ডের পর 9 মাসের সন্তানকে নিয়ে কলাবাগান থানায় আত্মসমর্পণ করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, স্বামী স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে মেয়ের পক্ষ নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ফিরোজা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে শিপন ওরফে হৃদয় প্রথমে তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন, পরে আঘাত করেন শাশুড়িকে। ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বামী স্ত্রীর তর্ক বিতর্ক লাগে আর কি। তর্ক বিতর্কর এক পর্যায়ে শাশুড়ি এসে মেয়ের পক্ষ নেয়। রাগান্বিত হয়ে এক পর্যায়ে তার বউকে প্রথমে তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করে, তারপর তার শাশুড়িকেও স্টেপ করে। তার বউ ঘটনাস্থলেই মারা যায়। তার শাশুড়ি গুরুতর আহত হলে তাকে ধরাধরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তাদের একটা বাচ্চা আছে। বাচ্চাটা নিয়ে স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং বলে যে আমি মার্ডার করে আসছি। এ বিষয়ে আরও জানবো, ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে স্ত্রী এবং শাশুড়িকে হত্যার পর গৃহকর্তা তার 9 মাসের সন্তানকে নিয়ে আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে। এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? কিছুক্ষণ আগেই যে গৃহকর্ত্রী রাত্রি ছিল তাকে নিয়ে এইমাত্র ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে। আর আগেই তো তার মাকে নেওয়া হয়েছিল। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে তার যে স্বামী ছিল সেই স্বামী কিন্তু হত্যার পরে তাকে সে থানায় যে আত্মসমর্পণ করে। এবং এখনও কিন্তু এলাকাতে বেশ অনেক যারা আশপাশের মানুষ আছে তারা কিন্তু এখানে আছেন এবং তারা বলছেন যে এরকম নৃশংস হত্যাকাণ্ড পর তাদেরকে বিচারের আওতায় যেন আনা হয়, তো দ্রুত যেন শাস্তির ব্যবস্থা করা হয় সেই দাবি তারা জানিয়েছেন। তারা বলছেন যে বারবার হত্যাকাণ্ডের পর বিচার না হওয়ার কারণেই কিন্তু আসলে এরকম হত্যাকাণ্ডগুলো বাড়ছে। বিশেষ করে পারিবারিক হত্যাকাণ্ড, স্বামীর হাতে স্ত্রী নির্যাতন, এই ধরনের অপরাধগুলো বাড়ছে। তারা বিচারহীনতার সংস্কৃতিকেই দায়ী করেছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারাও বিচারের দাবি জানিয়েছেন এবং নিহতের মা যে বাবা রয়েছেন তিনিও কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে দ্রুত যেন এই ব্যবস্থার এই হত্যাকাণ্ডের জন্য শাস্তির ব্যবস্থা করা হয় সেই বিষয়েও তিনি বলেছেন। এবং পুলিশ আমাদেরকে জানিয়েছেন হত্যাকাণ্ডের পর কিন্তু তিনি তার 9 মাসের তাদের একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চাকে নিয়ে তিনি খুনের কথা স্বীকার করেন এবং সেখানে যে কিন্তু তিনি আত্মসমর্পণ করেন। আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে আশপাশের যারা রয়েছেন স্থানীয়রা তারা কিন্তু এসে ভিড় করছেন এবং তারা কিন্তু বারবার এই ঘটনাগুলোর বিচারের দাবি জানিয়েছেন। একটা কথা আর একটু জানিয়ে রাখি, যেমনটা আমরা বলছিলাম, রাজধানীতে কিন্তু প্রায়ই এরকম রাজনৈতিক এবং পারিবারিক হত্যাকাণ্ডগুলো বাড়ছে এবং পুলিশ বারবার বলছে যে যাদের ভিতরে এই হত্যাকাণ্ডগুলো আসলে তারা তো কোনো সুরাহা করতে পারছে না। এই যে তাদের যে পারিবারিক মূল্যবোধগুলো সেই মূল্যবোধগুলো না থাকার কারণেই কিন্তু হত্যাকাণ্ডগুলো বাড়ছে এবং এটার পরিসংখ্যানও কিন্তু অনেক বেশি। তো এখন পর্যন্ত আমরা কিন্তু এই বাসার সামনেই রয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্সে করে যে মৃতদেহ তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং সর্বশেষ আমার কাছে এই ছিল তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।
জনগণের আস্থা অর্জন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্মরণ করিয়ে দিলেন পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। সকালে রাজশাহীর সারদায় নবীন অফিসারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি আরও বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও প্রায় ১.৫ যুগ ছিলেন নিয়োগ বঞ্চিত। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় নিয়োগের সুপারিশ পান। অবশেষে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সংক্ষিপ্ত করে ৬ মাস শেষ হয়েছে। ৫৬ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে এরই মধ্যে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য বিভিন্ন জেলায় সংযুক্ত করা হয়েছে। রবিবার সকালে রাজশাহী সারদায় ২৭তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অগ্রগণ্য। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য সকল প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করার নির্দেশ দিয়ে সেবাগ্রহীতা যেন কোনো রকম হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান মন্ত্রী। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। সেবা নিতে এসে কেউ যেন কোনো বৈষম্যের শিকার না হয় সেই বিষয়ে আপনাদের সচেষ্ট থাকতে হবে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান ও শান্তি প্রতিষ্ঠা করা। এর আগে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন তিনি। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ তার ৫ সহযোগীকে হত্যা ও অস্ত্র মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লার আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এর আগে পুলিশ ২ মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে। গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে ৪ সহযোগী সহ গ্রেপ্তার করা হয়। ইমনের বিরুদ্ধে মহানগর ও জেলায় হত্যা, চাঁদাবাজি এবং অস্ত্র আইনের অভিযোগে ১৩টিরও বেশি মামলা রয়েছে। রায়হান ও ডেভিড ইমন দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করত। পাশাপাশি টার্গেট কিলিংয়ের মাধ্যমে চট্টগ্রামে আতঙ্কের রাজত্ব কায়েম করত। গত বৃহস্পতিবার ডেভিড ইমন সহ গ্রেপ্তার ৪ জনকে আদালতে তোলা হলে আরও ৪টি মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আদালত। এদিকে হাটহাজারী থানার আরও একটি মামলায় ইমনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়। ৫ জন এজাহার নামীয় ৫ জন আসামি যথাক্রমে মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড, মোহাম্মদ মিঠু প্রকাশ দামা ইলিয়াস, মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন, আল ইসলাম আলিফ প্রকাশ তমাল ৫ জনকেই পৃথকভাবে ৫ দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। যে চরিত্র ফ্যাসিস্টের মধ্যে ছিল তার প্রত্যেকটি বিএনপি আবার ধারণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত জান দেব জুলাই দেব না শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। যে আপনারা তো হুবহু দেখে ওই দিকেই হাঁটছেন। ফ্যাসিস্ট আমলে আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেনেট ব্যাগ ছিনতাইয়ের মামলা দিয়েছিল। তা আপনারা এতটুকু অনুগ্রহ করেছেন যে একটা ভালো স্ট্যান্ডার্ডে অন্তত আইফোনে নিয়ে এসেছেন। হুবহু ওইগুলোই আপনারা অনুসরণ করে চলছেন। কোন জিনিসটা বাদ দিলেন আপনারা? সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রবিবার ২৬৬ জন আইন কর্মকর্তাকে নিয়ে প্রথম কর্মদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেন অ্যাটর্নি জেনারেল। নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, আইন কর্মকর্তারা স্বচ্ছভাবে কাজ করবে, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে অবস্থান থাকবে তাদের। এর আগে ৩০ জুলাই ৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। আমি প্রত্যাশা করি যারা নিযুক্ত হয়েছেন এই অফিসে রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পেয়েছেন, এটা একটা গুরু দায়িত্ব এবং তারা তাদের কর্মনিষ্ঠা, সততা এবং দেশপ্রেমের ভিত্তিতে তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে।
দেশজুড়ে গ্যাসের তীব্র সংকটে ভুগছে মানুষ, অথচ কিশোরগঞ্জে মাস জুড়ে অনবরত বের হয়ে যাচ্ছে প্রাকৃতিক এই সম্পদটি। তিতাসের পাইপলাইন ছিদ্র হয়ে পড়ে থাকলেও মেরামত করতে পারছেন না কারিগররা। এতে অপচয় তো হচ্ছেই, সঙ্গে পরিবেশ দূষণ, এমনকি বড় দুর্ঘটনার শঙ্কা নিয়ে কাটছে এলাকার মানুষের দিন। সারা দেশে গ্যাসের সংকট থাকলেও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আড়িয়াল খাঁ নদীর তীরে তিতাস গ্যাসের মূল পাইপলাইন থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। শুরুতে স্থানীয়রা বিষয়টি বুঝতে না পারলেও পরে তারা জানতে পারেন মূল পাইপলাইনে ছিদ্র হয়ে এভাবে গ্যাস বের হচ্ছে। আমরা তো প্রথম ভাবছি যে এখানে গ্যাস লাইন লিকেজ হয়েছে, যেহেতু আমরা জানি এখান থেকে গ্যাস লাইন গেছে। এখন যখন লিকেজ বড় হয়েছে বা মাটি খনন হয়েছে, এখন একটু বেশি বের হইতেছে। আগে তো এত বের হতো না, আগে কম বের হইতো। স্থানীয়দের অভিযোগ, কাজিরচর এলাকায় গড়ে ওঠা একটি চুনা পাথরের কারখানা সহ কয়েকটি স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার কারণে মূল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। চুনা পাথরের কারখানার আড়ালে একটি চক্র গ্যাস পাচার করছে বলেও অভিযোগ স্থানীয়দের। চুনের ফ্যাক্টরি হবে, আসলে হচ্ছে চুনের ফ্যাক্টরি তো এটা না, এটা হচ্ছে ওরা হচ্ছে গ্যাস দেওয়া হচ্ছে ওদের প্রধান লক্ষ্য। বেশ কয়েকবার জানানোর পরও তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেনি। এই চক্রের সাথে সংস্থাটির অসাধু কর্মকর্তারা জড়িত অভিযোগ স্থানীয়দের। এরা মনে করেন যে আপনার এই যে গ্যাস লাইনের লোকেরা 5 থেকে 6 লক্ষ টাকা গেছে খায়া, রাত্রের বেলা আন্ডারগ্রাউন্ডে এই লাইনটা দেওয়া গেছে। সমস্যা বড় আকার ধারণ করার পর তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে কারিগর পাঠিয়ে মেরামতের কাজ শুরু করে। 2 দফায় 3 সপ্তাহ ধরে কাজ করেও সমাধান করা যায়নি। অবশ্য দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে। এটা আমরা আসলে খবর পাইছি গত 8 তারিখ থেকে খবর পাইছি। 8 তারিখ খবর পর থেকে আমরা এখানে অপারেশন চালাইছি, তাহলে দেখি এখানে অবৈধ লাইন আছে আর কি। এখানে এখন কার্যক্রম চলতেছে, আমরা লিকেজ মেরামত করছি আর কি। এখনো এটা আগামী 1-2 দিন হতে লাগতে পারে সময়। আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ আশা করতেছি আমরা 2-1 দিনের ভিতরে আজকেই চেষ্টা করবো। আমরা হয়তো আজকে আমরা যত সময় লাগুক আমরা চেষ্টা করবো মানে শেষ করার জন্য। কোনো যে না, ইনশাআল্লাহ কালকে আমরা শেষ করে ফেলবো। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। ডিপার্টমেন্ট যেটা আছে তাদেরকে আমরা বলবো যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সেক্ষেত্রে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে, উপজেলা প্রশাসন আছে, এবং এই বিষয়টি আমরা সরকারের জেলা প্রশাসক স্যারের উদ্যোগে আমরা সরকারের ঊর্ধ্বতন যে ডিপার্টমেন্ট আছে সেখানে অবহিত করব। গ্যাসের অপচয় ও পরিবেশ দূষণের পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। 9 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। 2017 সালের আগস্টে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়াদের ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি তার একটিও। এমনকি খোদ জাতিসংঘ মহাসচিব ছুটে এলেও হয়নি কোনো কাজের কাজ। এই অবস্থায় চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাবে কিছুটা হলেও আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। মিয়ানমারে জাতিগত নিধনের কারণে 2017 সালের আগস্টে রোহিঙ্গাদের ভয়াবহ ঢল নামে বাংলাদেশে। প্রায় একই পরিস্থিতি থাকে পরের বছরও। এরপর 2025 সালে আবারও রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে। সব মিলিয়ে কক্সবাজারের ক্যাম্পগুলোতে বসবাস করছে প্রায় 17 লাখ রোহিঙ্গা। শুরু থেকেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে নানা আলোচনা হলেও কোনো কিছুতেই আসেনি ফলাফল। সবশেষ অন্তর্বর্তী সরকারের সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আবারও তোড়জোড় শুরু হয়। একাধিক আন্তর্জাতিক সম্মেলন, এমনকি জাতিসংঘের মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও মেলেনি কোনো ফল। বিশেষজ্ঞরা বলছেন, রাখাইনের পরিস্থিতি নিরাপদ না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হবে না। মিয়ানমারের অবস্থার যদি পরিবর্তন না হয়, যেভাবেই চেষ্টা করা হোক, আন্তর্জাতিকভাবে কিন্তু কোনো নিয়ম নেই বা এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী যে বলপূর্বক এদেরকে ফেরত পাঠানো হবে, যে কারণে এদেরকে প্রবেশ করার অনুমতিও দিতে হয়েছিল। এবং এটাও বুঝতে হবে যে এখানে যেই পরিমাণ মানুষ আছে এবং এটা ক্রমশ বাড়ছে, তো এত লোককে কিন্তু একবারে কোথাও নিয়ে যাওয়া সম্ভব হবে না। এবং সেটারও একটা মাস্টার প্ল্যানের মতো লাগবে যে শর্ট টার্ম ইমিডিয়েটলি কে কোথায় যেতে পারে, কিভাবে যেতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে জাতিসংঘ কিংবা এক বা দ্বিপক্ষীয় উদ্যোগে সমাধান আসবে না রোহিঙ্গা সমস্যার। এ অবস্থায় চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব নতুন সম্ভাবনা তৈরি করেছে। বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের একটা অর্থনৈতিক করিডোর করা, তার মাধ্যমে হয়তো একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ওই সম্ভাবনাটার জন্য আমাদের গবেষণা দরকার, খুব তাড়াতাড়ি দরকার, যে এটা কীভাবে হতে পারে। কারণ তাদের রাষ্ট্রদূতকে যখন প্রশ্ন করা হয়েছিল, চীনের রাষ্ট্রদূত তিনিও বলেছিলেন যে হ্যাঁ, রোহিঙ্গার সমস্যা এই ইকোনমিক করিডোরের মাধ্যমেও
হয়তো সম্ভব। শুধু বাংলাদেশ নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনের বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকার চারপাশে 4টি নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে কাজ করছে সরকার। 110 কিলোমিটার এই পথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা করা হচ্ছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে এই সংক্রান্ত বৈঠক শেষে একথা জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মন্ত্রী জানান, সেই আমলে নৌপথে 10 বছরে 57 কোটি টাকার ক্ষতি করা হয়েছিল। সেটি পর্যালোচনা করে প্রকল্প হাতে নেওয়ার পাশাপাশি 424টি জায়গায় নদী দূষণ ঠেকাতে কাজ করছে সরকার। বৈঠকে সড়কের মতো নৌপথকেও ব্যবহারের উপযুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নদী সংযোগটা আছে, 4টি নদীর সংযোগ। তো এই 4টি নদী ঢাকাকে পরিবেষ্টিত করা আছে। সেই জায়গাগুলিতে আমরা ওয়াটার বাস এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই, মনোরম পরিবেশে নিশ্চিত করতে চাই। কয়েক মাস ধরে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যে নীতি সুদ হার কমালো কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতির সূত্র বলছে, এতে কমবে ঋণের সুদ হার, বাড়বে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে এটি দুঃসাহসিক পদক্ষেপ। মূল্যস্ফীতির লাগাম টানতে সরবরাহ ব্যবস্থায় কঠোরতা আরোপ করতে না পারলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অর্থনীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, চলতি বছরের প্রথম 6 মাসের মধ্যে 4 মাসই মূল্যস্ফীতি 9% ওপরে অবস্থান করছে, অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ছে উচ্চ হারে। তবে প্রতিষ্ঠানটির অপর এক পরিসংখ্যান বলছে, দিন দিন প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের গতি অনেকটা মন্থর হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জিডিপি প্রবৃদ্ধির গতি বাড়ানোকেই অধিক গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে সরকারের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যও অর্জন করতে চায় নিয়ন্ত্রক সংস্থাটি। গেল বৃহস্পতিবার নীতি সুদহার 10% থেকে কমিয়ে 9.5% নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। এর আগে উচ্চ মূল্যস্ফীতি ঠেকাতে দীর্ঘ সময় ধরে কঠোর মুদ্রানীতি পরিচালনা করে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ তলানিতে নামে, কমে যায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নীতি সুদ হার কমানোর সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন ব্যবসায়ী নেতারা। অত্যন্ত ভালো একটা কাজ করলো সেন্ট্রাল ব্যাংক, কারণ ইন্টারেস্ট রেট কমিয়ে আনলে আমাদের প্রাইভেট সেক্টরের ওপরে এবং বিশেষ করে যেই ভয়াবহ একটা চাপ সৃষ্টি হয়েছিল সেটা কিছুটা হলেও কমে আসবে। জিডিপি গ্রোথ রেট সেটা হয়তো বা কিছুটা বাড়বে। সেকেন্ড জিনিস হচ্ছে যে ইনভেস্টমেন্ট বাড়বে কিছুটা হলেও, এবং এই দুটো নেট এফেক্ট হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট কিছুটা হলেও বাড়বে। অর্থনীতিবিদরা মনে করেন, কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্ত ইতিবাচক, তবে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যেই এমন পদক্ষেপে চ্যালেঞ্জও রয়েছে। হওয়া দরকার ছিল এখন বাড়ানো, সেটা না বাড়ায় তারা কমাইছে, এটা একটা দুঃসাহসিক কাজ করছে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি এই কারণে, এই দীর্ঘদিন এইভাবে যদি আপনি সুদের আর নীতি সুদের আর এইভাবে বাড়ায় রাখেন তাহলে অর্থনীতি আবার ভিন্নভাবে সমস্যা হতে পারে। মূল্যস্ফীতি কমানোর জন্য সুদের হার বাড়ানো একটা মেকানিজম, নট অনলি মেকানিজম। সেই ক্ষেত্রে আপনি পণ্য প্রোডাকশন সাপ্লাই বাড়ান, আপনি সেখানে সাবসিডি দেন, আপনি এই যে মার্কেটিং চ্যানেলটাকে ঠিক করেন। তবে নীতি সুদ হার কমানোর সিদ্ধান্ত জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন কেউ কেউ। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত 14,384 জন এখনও যোগদান করতে পারেননি। ফল প্রকাশের 171 দিন পেরিয়ে গেলেও নিয়োগপত্র না পাওয়ায় তারা নেমেছেন আন্দোলনে। দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে আজ সকাল 11টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তাদের দাবি, নিয়োগ বিধিমালা অনুযায়ী চলতি আগস্টের মধ্যেই যোগদান ও পদায়ন নিশ্চিত করে সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করে লিখিত প্রজ্ঞাপন জারি করতে হবে। মৌখিক আশ্বাসে আস্থা নেই বলেও জানিয়েছেন তারা। এদিকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নতুন তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 1 অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন 14,384 জন সহকারী শিক্ষক। এর আগে শনিবার 29 অক্টোবর যোগদানের তথ্য জানিয়ে পরে তার সংশোধন করা হয়। আমাদের এই সরকার তো বেকারত্ব নিরোধে সে কাজ করছে, তাহলে আমাদের কেন আজকে পর্যন্ত আমাদের রাস্তায় অবস্থান করতে হলো? আমরা মানসিকভাবে আর্থিকভাবে খুবই হেনস্থার শিকার হয়েছি, যেটা একজন শিক্ষক হিসেবে, এদেশের নাগরিক হিসেবে আমাদের পাওয়ার
কথা ছিল না। আমাদের দাবি দেওয়া হচ্ছে, আমাদের প্রথমত হচ্ছে যোগদান, তারপর প্রদানের পরে আমরা ট্রেনিং চাই, কারণ ট্রেনিং হচ্ছে দক্ষতা বৃদ্ধির উপায়। আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। সকালে ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনের সময় একথা জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিটি থানায় এই ধরনের আয়োজনের উদ্যোগ নেওয়া এবং কিভাবে এসব কার্যক্রম নিয়মিত পরিচালনা করা যায় তা নিয়েও কাজ করা হবে জানান তিনি। ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং নেপালের সহযোগিতায় 5 দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকার অসহায় ও স্বল্প আয়ের মানুষকে বিনামূল্যে চোখের পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। মন্ত্রী জানান, ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার কাজ করছে। এর মধ্যে 250 শয্যার জেলা হাসপাতালকে 600 শয্যায় উন্নীত করা হয়েছে। আগামী বছর থেকে এখানে ছাত্র ভর্তি শুরু হবে এবং কয়েক বছরের মধ্যেই আপনার মেডিকেল কলেজটি পাকা হয়ে যাবে, ছেলেমেয়েরা সবাই সেই মেডিকেল কলেজ তারা পড়াশোনা করতে পারবে। এবং নিঃসন্দেহে আমি তার সঙ্গে ঢাকায় কথা বলবো, এটাকে আমরা আরো কিভাবে ম্যাটেরিয়ালাইজ করতে পারি, বাস্তবে রূপ দিতে পারি, সেই চেষ্টাটা আমরা সবাই মিলে অবশ্যই আমরা করতে পারবো। বাংলাদেশের উন্নয়ন কৌশল ও অর্থনৈতিক নীতিতে নীতিগত স্বাধীনতা, অভ্যন্তরীণ সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্ব উঠে এসেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আলোচনায়। বক্তারা বলেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন নীতি নির্ধারণের পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর দিকে নজর দিতে হবে। রবিবার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ইন্ডিপেন্ডেন্স নেভিগেটিং বাংলাদেশ ডেভেলপমেন্ট পাথওয়ে শীর্ষক আলোচনায় এসব বক্তব্য উঠে আসে। এতে প্রধান বক্তা ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। প্যানেল আলোচনায় অংশ নেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ, গবেষক ও তৈরি পোশাক খাতের প্রতিনিধিরা। এতে বাংলাদেশের উন্নয়ন কৌশল, অর্থনৈতিক নীতিতে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ, বৈশ্বিক পরিবর্তনের প্রভাব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এবং টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পায়। মন্ত্রীর দাবি লোকসানে আছে বিপিসি, কিন্তু সদ্য ওএসডি হওয়া চেয়ারম্যানের দাবি কোনো লোকসান নেই। সম্প্রতি জাতীয় সংসদে আমদানি করা জ্বালানি তেলের এলসি পেমেন্টের বরাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, গেল 4 মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকসান হয়েছে 18,000 কোটি টাকার বেশি। চেয়ারম্যান ও মন্ত্রীর তথ্যের এমন বৈপরীত্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। আসলেই কি লোকসানে বিপিসি? হুরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও দেশের বাজারে তা না বাড়ানোয় লোকসানের মুখে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। যুদ্ধ পরিস্থিতিতে চড়া দামে তেল কিনে দেশে কম দামে বিক্রি করায় গত 4 মাসেই প্রতিষ্ঠানটির লোকসান ছাড়িয়েছে 18,699 কোটি টাকা। সংকটের ভয়াবহতা ও বিপুল লোকসানের চিত্র তুলে ধরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি দেয় বিপিসি। চিঠিতে বিপিসির মারাত্মক তারল্য সংকটের চিত্র তুলে ধরা হয়। আমাদের যে পরিমাণ অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়েছে এই সময়, আমরা অর্থ মন্ত্রণালয়ে আমাদের ইএমআরডির মাধ্যমে আমরা অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছি কন্টিনিউয়াসলি, যেন এই টাকাগুলো আমাদেরকে যে ভর্তুকিটা দিতে হলো সেটা যেন সরকার আমাদের ফিল আপ করে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির পুরো প্রভাব যাতে দেশের বাজারে না পড়ে সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে দীর্ঘমেয়াদে এই ঘাটতি পূরণ না হলে দেশের পুরো জ্বালানি সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। সরকার কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে, বিভিন্ন কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে। এটা যদি করতে পারে তাহলে 2 ক্ষেত্রে লাভবান হবে, লসের ইয়েটাও কমে যাবে, আর আমার আপৎকালীন সময়ে যাতে বাংলাদেশের মানুষ যাতে জ্বালানি তেল পায় সেটারও ব্যবস্থা হয়ে যাবে। লস দেওয়ার ব্যাপারটা আগে থেকে করা থাকে। কুইক রেন্টালের নামে এগুলো যখন সরকার যখন উদ্বৃত্ত উৎপাদন হয় তখন না কিনলেও তাদেরকে একটা চার্জ নামে দেয়া হয়। সবগুলো হচ্ছে এখানে লস হওয়ার মতো আয়োজন আগে থেকে যে সরকার হোক এগুলো করে রাখা হয়, তো ফলত এটা ক্ষতিপূরণ দিচ্ছে, অ্যাকাউন্টেবিলিটি নাই তো। এই মুহূর্তে আর্থিক সহায়তা না পেলে সময় মতো আমদানির মূল্য পরিশোধ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলো তেল সরবরাহ বন্ধ করে দিলে চরম জ্বালানি সংকটের দিকে যেতে পারে দেশ, এমন মতো তাদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
ইরানে জোরালো হামলার হুঁশিয়ারি দিয়ে আবারও পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনার জন্য হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এখনো কোনো পরিণতিতে পৌঁছায়নি, আছে যুদ্ধবিরতিও। তার মধ্যেই চলছে হামলা পাল্টা হামলা। পরিস্থিতি এখন এমন সংকটময়, তখনই ইরানে জোরালো হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নাটকে শেষ হয় না এখানেই, ঘোষণা দিয়েও পিছু হটেন তিনি। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছতে আলোচনা চালিয়ে যেতেই হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন শক্তি ও ক্ষমতা প্রয়োগ করতে প্রস্তুত ছিল ওয়াশিংটন, কিন্তু ইরান ও অন্যান্য মিত্র দেশের অনুরোধে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলেন, একটি চুক্তির রূপরেখা নিয়ে একমত হয়েছে তেহরান ও ওয়াশিংটন, তাদের মধ্যে আলোচনা চলছে। এ বিষয়ে এখনো কোনো কথা বলেনি ইরান। তবে শনিবার ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, তেহরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে হরমুজ প্রণালীতে অবরোধ আরও কঠোর করা হবে। একই সাথে হামলা অব্যাহত থাকলে অন্যান্য প্রণালী ও সামুদ্রিক পথও বন্ধ করে দেওয়া হবে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।